প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই করোনার দুর্যোগের মধ্যেও যে যেখানে আছেন ভালো আছেন, আশা করি আরো ভালো থাকবেন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী ইংরেজি শিক্ষক, পাড়াডাঙ্গার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি আপনাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এখানে আমরা চেঞ্জিং সেন্টেন্সের কিছু বেসিক নিয়ম নিয়ে আলোচনা করব না, এখানে আমরা কিছু এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ কিছু এক্সাম্পল থাকবে এবং স্টেপ বাই স্টেপ আমরা রুলস দেখিয়ে এগুলোর সমাধান করব। ওকে, আপনাদের সবাইকে আমাদের ইংরেজি ক্লাসে স্বাগতম। Today we are going to practice some changing sentence. Please be attentive and help me. অর্থাৎ আজ আমরা কিছু চেঞ্জিং সেন্টেন্সের চর্চা করব। আপনারা আমাকে একটু সহযোগিতা করুন এবং মনোযোগী হন। শুরুতেই আমরা কিছু এক্সাম্পল দেব, একটার পর একটা এরকম 10টার মতো এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পলটা একটু দেখেন। হ্যাঁ, আমাদের প্রথম বাক্যটা আছে, ট্রি প্লান্টেশন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট টাস্ক। অর্থাৎ বৃক্ষরোপণ হলো একটি গুরুত্বপূর্ণ কাজ। এই বাক্যটাকে দেখেন নেগেটিভ করতে হবে। এখন যদি বাক্যটা নেগেটিভই করতে হয়, তাহলে আমাকে প্রথমত বিবেচনা করতে হবে এই বাক্যটা কি অবস্থায় আছে। অবশ্যই অ্যাফার্মেটিভ অবস্থা আছে। এবং কাকে পরিবর্তন করব বলার আগে আমরা সবাই এটা জানা যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু গঠনগত দিকের পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে আমরা একটু দেখি। এখানে ট্রি প্লান্টেশন হলো আমাদের সাবজেক্ট, ইজ হলো ভার্ব, অ্যান আর্টিকেল, ইম্পর্ট্যান্ট হলো অ্যাডজেক্টিভ এবং টাস্ক হলো নাউন ওয়ার্ড। সেই ক্ষেত্রে আমরা একটু আমাদের গঠনটা একটু দেখে আসি। হ্যাঁ, এই ধরনের যদি গঠন থাকে, সাবজেক্ট, বিভার্ব, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন, সেই ক্ষেত্রে এই ধরনের বাক্যগুলো যদি নেগেটিভ করতে হয়, এই বিভার্বের পরে নট বসাতে হবে এবং এই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটি প্রয়োগ করতে হবে। দেখি আমরা, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন মনিটরে যে সাবজেক্ট আসলো, তারপরে বিভার্ব আসছে, তারপরে নট আসছে। হ্যাঁ, আমরা আমাদের প্রথম যে বাক্যটা সেটা হলো ট্রি প্লান্টেশন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট টাস্ক। একটু বাক্যটার গঠনটা দেখি। প্রথমে দেখলাম সাবজেক্ট হলো ট্রি প্লান্টেশন, ইজ হলো বিভার্ব, অ্যান আর্টিকেল, ইম্পর্ট্যান্ট হলো অ্যাডজেক্টিভ, টাস্ক হলো নাউন ওয়ার্ড। এই ধরনের বাক্যগুলোকে নেগেটিভ করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে, বিভার্বের পরে আমরা নট বসাবো। সেই ক্ষেত্রে আমরা এই বিভার্ব নট, যেমন ইজ নট, অ্যাম নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট, আমরা সংক্ষিপ্ত ফর্মও ব্যবহার করতে পারি। এরপর আর্টিকেল যথারীতি এই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটা ব্যবহার করবো এবং নাউন। তাহলে আমরা একটু সমাধান দেখি। ট্রি প্লান্টেশন ইজ নট বা ইজ অ্যান আনইম্পর্ট্যান্ট টাস্ক। ওকে, আমরা একটু আমাদের মনিটরের সমাধানটা দেখে ফেলি। ট্রি প্লান্টেশন ইজ নট অ্যান আনইম্পর্ট্যান্ট টাস্ক। এইভাবে আমরা যদি প্রত্যেকটা সেন্টেন্স বিবেচনা করে করে সমাধান করি এবং এই দক্ষতাটা অর্জন করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে আপনাদের প্রত্যেকেরই
এটা আপনাদের জন্য ভালো এবং ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। ওকে, আমরা পরবর্তী বাক্যে যাই। ইট ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক। এটাও ইন্টারোগেটিভ করতে হবে। এখন যদি কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হয়, আপনাকে বিবেচনা করতে হবে যে আপনাকে যে বাক্যটা দেওয়া হয়েছে এই বাক্যটা হা বোধক না না বোধক। যদি বাক্যটা হা বোধক হয় তাহলে আপনাকে অবশ্যই নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, এবং যদি বাক্যটা না বোধক হয় অর্থাৎ নেগেটিভ হয় তাহলে আপনাকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইট হলো সাবজেক্ট, ইজ ভার্ব, এখানে নট আছে এবং আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন। সেই ক্ষেত্রে আমার বাক্যটা নেগেটিভ, তার মানে আমাকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। দেখি আমার বাক্যের প্যাটার্নটা কি দেওয়া আছে। দেখেন এটা যথারীতি অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট, বি ভার্ব, নট, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন। এই ধরনের বাক্যগুলোকে যদি আপনাকে ইন্টারোগেটিভ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই নিয়মটা অনুসরণ করতে হবে, অর্থাৎ এই বি ভার্বকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে এবং নট তুলে দিতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমাদের সমাধান হওয়ার কথা হলো ইজ ইট এ ডিফিকাল্ট টাস্ক এবং প্রশ্নবোধক চিহ্ন। দেখি আমাদের সমাধানটা কি। ইজ ইট এ ডিফিকাল্ট টাস্ক। ওকে, আমরা তৃতীয় বাক্যে চলে আসি। এখানে পিপল ক্যান নট বাট প্লান্ট ট্রিস ফর দেয়ার এক্সিস্টেন্স। মানুষ অবশ্যই বৃক্ষরোপণ করবে, বা মানুষ বৃক্ষ না রোপণ না করে পারে না, মানুষ বৃক্ষরোপণ না করে পারে না তাদের অস্তিত্বের জন্য। এক্সিস্টেন্স অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে বাক্যটা অবশ্যই নেগেটিভে আছে। আমরা সবাই জানি ক্যান নট বাট যদি থাকে নেগেটিভ সেন্টেন্সে, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হলে অবশ্যই মাস্ট ব্যবহার করতে হবে। দেখেন এই ধরনের একটা রুলস আছে, দেখবেন কোনো সেন্টেন্সে যদি মাস্ট থাকে, হ্যাভ টু থাকে, হ্যাজ টু থাকে মডেল ভার্ব আকারে, তাহলে সেই ক্ষেত্রে এদের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করা যেতে পারে, ক্যান নট হেল্প ব্যবহার করা যেতে পারে। তবে ক্যান নট হেল্প ব্যবহার করলে এই যে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সেই ক্ষেত্রে যে আরও বলে রাখি, যদি এখানে হ্যাড টু থাকে তাহলে আপনাকে কুড নট বাট অথবা কুড নট হেল্প ব্যবহার করে পরবর্তী ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। তার মানে এখানে আপনাকে সমাধান করতে হচ্ছে পিপল, এই ক্যান নট বাটের পরিবর্তে ব্যবহার করবেন মাস্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লান্ট ট্রিজ ফর দেয়ার এক্সিস্টেন্স। আমরা একটু সমাধানে যাই। ওকে, পিপল মাস্ট প্লান্ট ট্রিজ ফর দেয়ার এক্সিস্টেন্স। ওকে, আমরা চতুর্থ বাক্যে আসি, দেখি আমাদের কি আছে। ওকে, অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইজ প্লেড বাই ট্রিজ। অ্যাক্টিভ করতে হবে, তার মানে আমাকে আগে খুঁজে বের করতে হবে যে এটা কোন টেন্সের প্যাসিভ ভয়েসে আছে। সেই ক্ষেত্রে আমরা যদি একটু বিবেচনা করি, একটু চিন্তা করি, একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। an article, an important role, এটা হলো সাবজেক্ট, is played এটা ভার্ব, by trees এটা একটা অবজেক্ট। তাহলে একটু দেখি আমরা, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের একটা রোল, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। সেক্ষেত্রে আমরা একটু দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। দেখেন সাবজেক্ট যেটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল, এরপরে এম ইজ আর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, বাই, এরপর অবজেক্ট, অর্থাৎ যিনি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল। দেখেন অ্যান ইম্পর্ট্যান্ট রোল হলো সাবজেক্ট, এরপরে ইজ হলো বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর থেকে যে কোনো একটা প্রয়োজনে সিঙ্গুলার প্লুরাল সাবজেক্টের ধরন অনুসারে, তারপরে প্লেড ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এরপরে বাই, তারপরে ট্রিজ হলো অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে বাক্যটি। তাহলে আপনাকে অ্যাক্টিভ করতে হলে প্রথমেই আপনাকে প্যাসিভের যিনি অবজেক্ট ছিলেন তিনি অ্যাক্টিভের সাবজেক্ট হবেন, যেমন ট্রিজ। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এই যে প্যাসিভের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মকে আমরা প্রেজেন্ট ফর্মে রূপান্তর করব, প্লে। এরপরে যিনি
অ্যাক্টিভ প্যাসিভের অবজেক্ট ছিলেন তিনি, সরি অবজেক্ট সাবজেক্ট ছিলেন তিনি প্যাসিভ অ্যাক্টিভের, অর্থাৎ আবার বলে যিনি প্যাসিভের এক সাবজেক্ট ছিলেন তিনি অ্যাক্টিভের অবজেক্ট হবেন। তার মানে সমাধান হচ্ছে ট্রেস প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল। সেই ক্ষেত্রে বলে রাখাই ভালো, আমার সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, এই জন্য আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে নিই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় একমাত্র তখনই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। সেই ক্ষেত্রে আমরা একটু আমাদের সলিউশনটা দেখি। হ্যাঁ, ট্রেস প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল। এবার এইভাবে যদি আপনারা একটু বিশ্লেষণ করে করে প্র্যাকটিস করেন, আমার মনে হয় আপনাদের স্কিল অর্থাৎ রুলসের প্রয়োগ করার যে ক্ষমতাটা, যে যোগ্যতাটা, এটা অবশ্যই বৃদ্ধি পাবে। ওকে, আমরা পঞ্চম সেন্টেন্সে চলে আসি, অর্থাৎ পঞ্চম সেন্টেন্স। ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। কি করতে হবে বাক্যটা? এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। সেই জায়গাতে এসে আমরা যদি দেখি, এখানে আমার আবার একই কথা চলে আসি, একটু ভাব বিশ্লেষণ করি, প্রতিটি পার্টস অফ স্পিচের বিশ্লেষণ করি। যেমন ট্রিজ হলো সাবজেক্ট, তারপরে আর হলো ভার্ব, ভেরি অ্যাডভার্ব, ইম্পর্ট্যান্ট অ্যাডজেক্টিভ, ইন আওয়ার লাইফ এটা একটা ফ্রেজ, ইন আওয়ার লাইফ। তাহলে এই ধরনের সেন্টেন্সকে যদি এক্সক্লেমেটরি করতে হয় তাহলে একটু দেখি আমাদের প্যাটার্নটা কেমন আছে। দেখেন, সাবজেক্ট, ভার্ব, ভেরি এবং অ্যাডজেক্টিভ, অথবা এখানে অ্যাডভার্বও থাকতে পারে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো যদি আমাদেরকে চেঞ্জ করতে হয়, এক্সক্লেমেটরি করতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে আপনাকে অবশ্যই হাউ দ্বারা শুরু করতে হবে। দেখেন প্যাটার্নটা দেখেন, এখানে আমরা কি করব, এক্সক্লেমেটরি এই ধরনের সেন্টেন্সগুলোকে যদি এক্সক্লেমেটরি করতে হয় প্রথমে হাউ দ্বারা শুরু করব এবং তার হাউ এর পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সক্লেমেটরি চিহ্ন। সেই জায়গা থেকে আমরা সমাধান করব হাউ ইম্পর্ট্যান্ট, তারপরে সাবজেক্ট ট্রিজ, এরপরে ভার্ব আর, তারপরে আপনি ফ্রেজটা ব্যবহার করেন ইন আওয়ার লাইফ, তারপরে এক্সক্লেমেটরি চিহ্ন। ওকে, দেখে ফেলেন সমাধানটা যে হাউ ইম্পর্ট্যান্ট ট্রিজ আর ইন আওয়ার লাইফ। তার মানে এই জায়গাতে একটু খেয়াল করা দরকার যে ভার্বের পরে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, অথবা অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব থাকবে, এরপরে অন্য অন্য ফ্রেজ থাকতে পারে। তো সেই জায়গা থেকে যদি ভার্বের পরে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব থাকে, এই ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে আপনাকে এক্সক্লেমেটরি করতে হলে হাউ ধরা শুরু করতে হয়। ওকে, আমরা ষষ্ঠ বাক্যটা দেখে আসি, অর্থাৎ রানা ইজ এ রেগুলার স্টুডেন্ট। এই রুলসটা নিয়ে আমরা কিছুক্ষণ আগেও একদম পুনঃ প্রথমটার সাথে মিলে যায়, রানা ইজ রেগুলার স্টুডেন্ট। দেখেন, রানা হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, এ আর্টিকেল, রেগুলার অ্যাডজেক্টিভ এবং স্টুডেন্ট হলো নাউন ওয়ার্ড। সেই ক্ষেত্রে আমাদের প্যাটার্নটা আমরা একটু দেখি, এই সেই প্যাটার্ন দেখেন, সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এবং এটা যদি নেগেটিভ করতে হয় আপনি কি করতে হবে, ভার্বের পরে নট বসাইতে হবে এবং এই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটি ব্যবহার করতে হবে। তাহলে রানা ইজ নট অ্যান ইররেগুলার স্টুডেন্ট। রেগুলারের বিপরীত হলো ইররেগুলার, আর এই ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করেছি, তার মানে হলো ইররেগুলার। আমরা যদি একটু সমাধানটার দিকে তাকাই, যে রানা ইজ নট অ্যান ইররেগুলার স্টুডেন্ট। দেখেন, ইররেগুলার আই আর এটা ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, এই জন্য আমরা এর পরিবর্তে অ্যান ব্যবহার করছি। এই দিকটা আমাদের স্টুডেন্টরা আপনারা অনেক সময় একটু উদাসীন থাকেন, সচেতনভাবে দেখবেন। ওকে, আমরা সপ্তম বাক্যটা দেখি। হি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং বয়। হি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং বয়। সেই ক্ষেত্রে আপনাদের সেই কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে, মেক ইট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমাকে প্রথমে বিবেচনা করতে হবে, অবশ্যই এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা হ্যাঁ বোধক না না বোধক। অবশ্যই বাক্যটি হ্যাঁ বোধক, তার মানে হলো আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে।
এবং দ্বিতীয় কথা হলো এই বাক্যে একটা হেল্পিং ভার্ব আছে, এই হেল্পিং ভার্বটাকে আমাকে সাবজেক্টের সামনে নিয়ে যেতে হবে। তারপর আমরা একটু প্যাটার্নটা দেখিয়ে আপনারা দেখে নেবেন। সেই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট হি, তারপরে বি ভার্ব হলো ইজ, এ হলো আর্টিকেল, ভেরি হলো অ্যাডভার্ব, হার্ড ওয়ার্কিং অ্যাডজেক্টিভ, বয় নাউন ওয়ার্ড। এবং এই ধরনের বাক্যগুলোকে আপনি যদি ইন্টারোগেটিভ করতে হয় এই হেল্পিং ভার্বটাই সাবজেক্টের সামনে নিয়ে আসবেন, এরপরে নট। সেই ক্ষেত্রে বলা বাহুল্য এই সাবজেক্টের পরেও আপনি নটটি ব্যবহার করতে পারেন। ওকে, এবার আমরা সমাধানে আসি। ইজন্ট হি এ ভেরি হার্ড ওয়ার্কিং বয়? ওকে, এখানে একটু বলে রাখাই ভালো যে অনেকেই এই প্রশ্নবোধক চিহ্নটা দিতে ভুলে যান। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য। আবার অনেকেই যে প্রথম যে লেটারটা এটা যে ক্যাপিটাল লেটার করতে হবে এটাও ভুলে যান। ওকে, সচেতনতার সাথে দেখবেন, সচেতনভাবে সমাধান করবেন এবং লিখবেন। ওকে, আমরা আসি পরবর্তী বাক্য। হি নেভার কামস টু দ্য ক্লাস লেট। সে কখনোই ক্লাসে বা শ্রেণীকক্ষে দেরিতে আসে না। আমাদের বাক্যটা অবশ্যই নেভারের কারণে নেগেটিভ, এখন আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। আমরা সবাই জানি নেভারের পরিবর্তে অলওয়েজ ব্যবহার করতে হয়, এবং এই সেন্টেন্সে এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ওই ওয়ার্ডের বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। সেটা নাউন হতে পারে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা অ্যাডভার্ব হতে পারে। সেই জায়গা থেকে যদি আমরা বিবেচনা করি, আমরা একটু প্যাটার্নটা মানে একটু দেখে নিই যে অলওয়েজের পরিবর্তে নেভার ব্যবহার করব এবং আর্লি এর পরিবর্তে লেট। তাহলে যেহেতু আমরা অ্যাফার্মেটিভ করছি সেই ক্ষেত্রে নেভারের পরিবর্তে অলওয়েজ ব্যবহার করব আর লেটের পরিবর্তে আর্লি ব্যবহার করব। তার মানে হি অলওয়েজ কামস টু দ্য ক্লাস আর্লি। যাই হোক, আমরা একটু সমাধানটা দেখি। অর্থাৎ হি অলওয়েজ কামস টু দ্য ক্লাস আর্লি। ওকে, আমরা নবম বাক্যটা দেখে আসি। হি মেক্স গুড রেজাল্টস ইন অল এক্সামস। ইন্টারোগেটিভ করতে হবে। এখানে এসে আমরা দেখলাম আমাদের বাক্যটা অবশ্যই অ্যাফার্মেটিভ, তার মানে আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে দেখেন, হি হলো সাবজেক্ট, মেক্স ভার্ব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, গুড রেজাল্ট হলো অবজেক্ট, ইন অল এক্সামস এটা একটা ফ্রেজ, অনেকে বলে আদার্স, আমরাও আদার্স বললাম, এক্সটেনশনও বলে। এবার ইন্টারোগেটিভ করতে হবে। আমরা এর আগের বাক্যগুলোতে দেখেছি কোথাও না কোথাও কোনো হেল্পিং ভার্ব ছিল, আমাদের এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। আগে দেখা দরকার এটা কোন টেন্সে আছে বাক্যটা। দেখেন, হি হলো সাবজেক্ট, মেক্স ভার্ব, গুড রেজাল্ট হলো অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব ব্যবহার করা হয় ডু এবং ডাস, ডু এবং ডাস। সেই ক্ষেত্রে বলে রাখা ভালো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই ডাস ব্যবহার করতে হয়, আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল হয় তখন আপনাকে ডু ব্যবহার করতে হবে। আরেকটা ব্যাপারে আপনি ভাবেও চিন্তা করতে পারেন, যখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকবে তখনই আপনাকে ডাস ব্যবহার করতে হবে, আর যখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকবে না তখনই আপনাকে ডু ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সমাধান করার জন্য আমরা প্রথমেই ব্যবহার করব ডাজেন্ট, তারপরে সাবজেক্ট হি। সেক্ষেত্রে যদি ডাজেন্টই ব্যবহার করি, এই যে মেকের সাথে দেখেন এস যুক্ত আছে, মেক্স, এই এসটাকে তুলে দিতে হবে। তার মানে ডাজেন্ট হি মেক গুড রেজাল্টস ইন অল এক্সাম, এরপর প্রশ্নবোধক চিহ্ন। দেখি আমাদের প্যাটার্ন অনুসারে আমরা কি করতে পারি। এই যে এই প্যাটার্নটা আমরা ফলো করব, ডাজেন্ট, এরপর সাবজেক্ট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, যদি আদার্স থাকে আদার্স হবে, এরপর প্রশ্নবোধক চিহ্ন। আসেন আমরা সমাধান দেখি। ডাজেন্ট হি মেক গুড রেজাল্টস ইন অল এক্সাম। ওকে, আমরা পরবর্তী বাক্যে আসি। ফর দিস টিচার্স লাভ হিম ভেরি মাচ। এ কারণেই শিক্ষকরা তাকে খুব ভালোবাসে। এই ফর দিস এটা একটা ফ্রেজ, এরপরে টিচার্স হলো সাবজেক্ট, ভার্ব, লাভ, হিম হলো অবজেক্ট,
ভেরি মাচ হলো অ্যাডভার্ব। সেই ক্ষেত্রে আমাকে বিবেচনা করতে হবে আগে এটা কোন টেন্সে আছে। যেহেতু প্যাসিভ করতে হবে তাহলে এটা অবশ্যই অ্যাক্টিভ আছে। টিচার্স হলো সাবজেক্ট, লাভ হলো ভার্ব, হিম হলো অবজেক্ট। এবং আমি মনে করি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আপনাকে মনে করিয়ে দিচ্ছি গঠনগত দিক থেকে। দেখেন টিচার্স হলো সাবজেক্ট, লাভ প্রত্যেকটা সেন্টেন্সেরই ভার্বের ফর্ম থাকে, অর্থাৎ প্রত্যেকটা ভার্বেরই 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ক্ষেত্রে টিচাররা বোঝানোর সুবিধার্থে প্রেজেন্ট ফর্মকে ভার্ব 1 বলেন, প্রেজেন্ট পাস্ট ফর্মকে ভার্ব 2 বলেন এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে ভার্ব 3 বলেন। তারপর আরও আছে আইএনজি ফর্ম, এস বাই এস ফর্ম, এটা বিভিন্ন নামে বিভিন্ন জন উপস্থাপন করে থাকেন। যাই হোক, তার মানে আমরা দেখলাম যে আমাদের অ্যাক্টিভ যে ভয়েসটা আছে, যে অ্যাক্টিভ যে সেন্টেন্সটা আছে, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা দেখব এটাকে প্যাসিভ করতে হলে কি করতে হবে। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে আমি যার ভার্ব সাবজেক্ট অনুসারে ব্যবহার করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, তারপরে বাই, তারপর অবজেক্ট। সেই ক্ষেত্রে আমাদের সমাধান হওয়ার কথা, এখানে আমার অবজেক্ট হলো হিম। ওকে, হিমের সাবজেক্টিভ ফর্ম হি, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে ইজ। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাভড, এরপরে বাই, তারপরে টিচার্স। সেক্ষেত্রে আমরা একটু সমাধানের কথা একটু বিবেচনা করি। দেখেন, ফর দিস হি ইজ লাভড ভেরি মাচ বাই টিচার্স। এখন প্রশ্ন হলো ভেরি মাচটা আমরা কেন ব্যবহার করলাম এখানে? আসলে ভেরি মাচ কার সম্বন্ধে তথ্য দিচ্ছিল? অবশ্যই ভার্ব সম্বন্ধে। আর ভার্ব সম্বন্ধে যে তথ্য দেয় আমরা সবাই জানি তাকে বলে অ্যাডভার্ব। আর সেই ক্ষেত্রে অ্যাডভার্ব যার সম্বন্ধে তথ্য দিবে তার কাছাকাছি বলবে। ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কাছে থাকার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। আমরা আবার আসি 11তম বাক্য। 11তম বাক্য এসে আমরা আসলে কি দেখতে পাচ্ছি? ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার। দেখেন, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন প্রশ্ন, স্যার আপনি বুঝলেন, আমি কিভাবে বুঝবো? দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হয়। সেটা যেমন হেল্প মি, হেল্প হলো ভার্ব, মি হলো অবজেক্ট। ডোন্ট গো আউট, ডোন্ট গো আউট হলো ভার্ব। অর্থাৎ আপনারা সবাই জানেন ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ করা বোঝায় তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দ্বারা শুরু হয় এবং এরপরে অবজেক্ট থাকেন। তবে এক্ষেত্রে লেট দ্বারাও শুরু হতে পারে, লেট দ্বারাও শুরু হয়। আর এর আগে প্লিজ, কাইন্ডলি এই ধরনের কথাগুলো ব্যবহার করা হয়ে থাকে। দেখি আমাদের এই বাক্যের প্যাটার্নটা দেখি। দেখেন, ডু নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসি, এই ধরনের বাক্যগুলোকে যদি আপনার প্যাসিভ করতে হয় অবশ্যই আপনাকে লেট দ্বারা শুরু করতে হবে। এই ডু নটের পরিবর্তে আপনি লিখবেন লেট নট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনি প্যাটার্নটা দেখে নিতে পারেন, লেট নট, অবজেক্ট, বি, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেক্ষেত্রে আমাদের সমাধান হলো লেট নট দ্য পুয়ার বি লুকড ডাউন আপন। দেখি আমরা সমাধানে আসি। লেট নট দ্য পুয়ার বি লুকড ডাউন আপন। ওকে, আমরা 12তম সেন্টেন্সে আসি। Suddenly, I noticed a very nice deer. হঠাৎ আমি লক্ষ্য করলাম বা লক্ষ্য করেছিলাম খুব চমৎকার একটা হরিণ, খুব সুন্দর একটা হরিণ। সেই ক্ষেত্রে এই বাক্যটা যদি নেগেটিভ করতে হয়, বাক্যটা যদি ইন্টারোগেটিভ করতে হয়, আপনাকে বিবেচনাই করতে হবে বাক্যটা হাবোধক না না বোধক। অবশ্যই বাক্যটা হাবোধক, তার মানে অর্থাৎ অ্যাফার্মেটিভ, তার মানে আপনাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। দ্বিতীয়ত খেয়াল করতে হবে এই বাক্যে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা। দেখেন, এই বাক্যে সাডেনলি হলো অ্যাডভার্ব, আই সাবজেক্ট, নোটিসড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম, আর এ ভেরি নাইস ডিয়ার অর্থাৎ আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন। এখানে কোনো প্রকার হেল্পিং ভার্ব নেই। সেই ক্ষেত্রে
অবশ্যই টেন্স বিবেচনা করতে হবে। নোটিসড দেখেই আমরা বুঝলাম যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। দেখি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি। সেক্ষেত্রে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব ব্যবহার করা হয় ডিড। আপনি যখন এই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ করবেন, এই ডিড কোথায় ব্যবহার করবেন? সাবজেক্টের সামনে, এবং এর সাথে নট যুক্ত করতে হবে। যেহেতু আমাদের বাক্যটা অ্যাফার্মেটিভ, আপনাকে করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। দেখি আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভের প্যাটার্ন, অর্থাৎ ডিডেন্ট, এরপর সাবজেক্ট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। একটা সেন্টেন্সে সাধারণত একই ধরনের একই ফর্ম, অর্থাৎ দুটোটাই পাস্ট ফর্ম, এরকম ভার্ব বসবে না। এই ডিডের কারণেই পরবর্তী যে পাস্ট ফর্ম ছিল সে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তার মানে ডিডেন্ট আই নোটিস এ ভেরি নাইস ডিয়ার সাডেনলি, এটা একটা অ্যাডভার্ব। এটা বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারেন, শেষেও ব্যবহার করতে পারেন। ওকে, এবার একটু সলিউশনটা আমরা লক্ষ্য করি। ডিডেন্ট আই নোটিস এ ভেরি নাইস ডিয়ার সাডেনলি। আমরা 13তম বাক্য, it only remained sleeping। ওকে, বাক্যটা নেগেটিভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি, আমাদের ইট হলো সাবজেক্ট, রিমেইন্ড হলো ভার্ব, স্লিপিং অবজেক্ট নাউন, রিমেইন সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম, তার মানে বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। কিন্তু আমি যখন নেগেটিভ করব, দেখেন এখানে অনলি আছে। অনলি কার সম্বন্ধে তথ্য দিচ্ছে? অনলি কাকে মডিফাই করছে? ইটকে মডিফাই করছে। সেই ক্ষেত্রে আমাদের একটা রুলস সকলেরই জানা আছে। দেখেন, অনলি বা অ্যালোন যদি থাকে, এই অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তিকে মডিফাই করে, তাহলে নাম্বার কোনো বস্তু বা কোনো বিষয়কে মডিফাই করলে নাথিং বাট, এবং কোনো নাম্বার সংখ্যা পরিমাণকে মডিফাই করলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। সেক্ষেত্রে আমাদের এই অনলি ইটকে মডিফাই করছে, তাই আমরা ব্যবহার করব নাথিং বাট। তাহলে আমরা একটু সমাধানে যাই, দেখি কি করা যায়। ইট নাথিং বাট রিমেইন্ড স্লিপিং। ইট নাথিং বাট রিমেইন স্লিপিং। ওকে, সেক্ষেত্রে আপনি নাথিং বাট শব্দটা যেখানে আছে অনলি সেখানেই ব্যবহার করতে পারেন। ওকে, আমরা 14 নম্বর বাক্যতে চলে আসি। দেখেন, হোয়াট এ সাউন্ড স্লিপ ইট স্লিপড। দেখেন, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রথম কথা হলো এটা একদম শেষে একটা চিহ্ন দেওয়া আছে, যেটাকে আমরা বলি এক্সক্লামেটরি মার্ক অথবা মার্ক অফ এক্সক্লামেশন। এরপর দেখেন, এটা হোয়াট দ্বারা শুরু হয়েছে, তারপরে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, তারপর সাবজেক্ট, ভার্ব। এক্সক্লামেটরি সেন্টেন্সে ভার্ব সবার শেষে থাকে। আমরা একটু প্যাটার্নটা দেখে ফেলি। দেখেন, এই যে হোয়াট, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, সাবজেক্ট, ভার্ব, এই ধরনের সেন্টেন্সগুলোকে যদি আপনাকে সার্টিভ করতে হয়, তাহলে আপনাকে এই নিয়মটাই ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর আর্টিকেল, এই ওয়ার্ড উঠায় দিয়ে এখানে ভেরি, অবশ্য অনেক সময় অন্যান্য শব্দ হয়, গ্রেট, এগুলো হয়ে থাকে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। তার মানে আমাদের সমাধান হচ্ছে ইট স্লিপড এ ভেরি সাউন্ড স্লিপ। দেখি, হ্যাঁ, ইট স্লিপড এ ভেরি সাউন্ড স্লিপ। ওকে, আমরা পঞ্চম অর্থাৎ 15তম বাক্যটা দেখি। A deer is found now here but in the zoo now। এই ধরনের বাক্য, এবার আমাকে এই বাক্যটা কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, এ ডিয়ার হলো সাবজেক্ট, is found হলো ভার্ব, অবশ্যই এটা প্যাসিভ ভয়েসে আছে। নাও হেয়ার, এরপরে নাও হেয়ার হলো একটা অ্যাডভার্ব বলতে পারে, ইন দ্য জু নাও। সেই ক্ষেত্রে এই ধরনের বাক্যগুলোকে যদি নেগেটিভ করতে হয়, সরি, বাক্যটা তো নেগেটিভই আছে, যদি অ্যাফার্মেটিভ করতে হয়, আপনাকে এই বিষয়টা জানা দরকার। অনলি ধারা যদি কোনো প্লেস বোঝায়, তাহলে আপনাকে নাও হেয়ার বার্ড ব্যবহার করতে হয়, নাও হেয়ার বার্ড ব্যবহার করতে হয়। তাহলে আমরা একটু সমাধান দেখি। দেখেন, এ ডিয়ার
is found only in the zoo. ওকে, আমরা একে একে 15টা সেন্টেন্স আলোচনা করলাম এবং চেষ্টা করেছি অল্প অল্প করে ব্যাখ্যা করা। আপনারাও এভাবে বাসায় প্র্যাকটিস করবেন, এভাবে চর্চা করার চেষ্টা করবেন। আশা করি এভাবে চর্চা করলে আপনাদের গ্রামার প্রয়োগ করার যে একটা দুর্বলতা সেটা দূর হবে। দেখি আমাদের পরবর্তীতে কিছু হোমওয়ার্ক আছে আপনাদের জন্য। এখানে 10টা সেন্টেন্স দেওয়া আছে, আপনারা বাসায় এগুলো চর্চা করবেন এবং সমাধান করার চেষ্টা করবেন। তবে কারো কাছ থেকে হেল্প না নেওয়াটাই ভালো, বরং নিজে নিজে সমাধান করবেন এবং সেই ক্ষেত্রে নিজে সমাধান করে সমাধান যাচাই করবেন এভাবে। তারপর যদি কোথাও সমস্যা হয় কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা চেষ্টা করব এর একটা ভালো সমাধান দেওয়ার। এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এভাবেই সাথে থাকবেন। অবশ্যই এই করোনাকালীন দুর্যোগে যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ আমাদের সাথে থাকার। আসসালামু আলাইকুম।